প্রিয় ছাত্রছাত্রী, তোমরা পুরোক্ষণ আগে পড়েছ। ক্লাস 7-8 তোমাদের পুরোক্ষণের ধারণা দেওয়া হয়েছে। যদি যে কোনো দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণকে আর একটা কোণের সাপেক্ষে পুরোক্ষণ বলে। যেমন এখানে উদাহরণ দেখো, 40 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 40 ডিগ্রি ও 50 ডিগ্রি একজন আরেকজনের সাপেক্ষে পুরোক্ষণ। এখানে যে আমি লিখেছি পরস্পর পুরোক্ষণ। একইভাবে আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো 10 ডিগ্রি আর 80 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে 10 ডিগ্রি আর 80 ডিগ্রি পরস্পর পুরোক্ষণ। তাহলে তোমাকে যদি কোনো সূক্ষ্মকোণ দিয়ে তার পুরোক্ষণ বের করতে বলে, তাহলে তোমাকে কি করতে হবে? 90 ডিগ্রি থেকে সেই কোণের মানটা বিয়োগ দিলেই পুরোক্ষণ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে যদি বলে 20 ডিগ্রির পুরোক্ষণ কত, তাহলে তোমাকে কী করতে হবে? 90 থেকে 20 ডিগ্রি বিয়োগ দিতে হবে। তাহলে 90 থেকে 20 বিয়োগ দিলে কত হয়? 70 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি আর 70 ডিগ্রি হচ্ছে পরস্পর পুরোক্ষণ। কথার কথা, তোমাকে যদি বলা হয় যে থিটার পুরোক্ষণ কত, তাহলে তোমাকে কী করতে হবে? 90 থেকে থিটা বিয়োগ করতে হবে। তাহলে 90 মাইনাস থিটা আর থিটা যোগ করলে থিটা আর মাইনাস থিটা বাতিল হয়ে যায়, শুধু 90 পড়ে থাকে। তাহলে থিটা আর 90 মাইনাস থিটা হচ্ছে পরস্পর পুরোক্ষণ। এবার পুরোক্ষণ কথাটার ইংরাজি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই ইংরাজিটার যে শব্দটার যে প্রথম দুটো অক্ষর সিও, এইটা আমাদের দশম শ্রেণীর পুরোক্ষণের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এইবার এইখানে এই ছবিটাতে দেখো, একটা সমকোণী ত্রিভুজ আছে ABC, যার বিটা হচ্ছে সমকোণ। এই দেখো বক্স করে দিয়েছি, 90 ডিগ্রি লিখে দিয়েছি। এবং সি বিন্দুতে যে কোণটা আছে সেটা হচ্ছে থিটা ডিগ্রি, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে। তাহলে স্বাভাবিকভাবেই একটু আগে যে পুরোক্ষণ বুঝলাম, সেই অনুযায়ী ত্রিভুজের যে বাকি কোণটা সেটা 90 মাইনাস থিটা হবে। কারণ আমরা এইটে পড়েছি যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অবশ্যই এটা ইউক্লিড জ্যামিতিতে এবং সামতলিক ইউক্লিড জ্যামিতিতে। কারণ 90 থিটা আর 90 মাইনাস থিটা যোগ করলে দেখো থিটা থিটা বাতিল হয়ে যাচ্ছে, আর 90 90 যোগ হয়ে 180 হচ্ছে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়ার জন্য সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি অবশ্যই হতে হবে, কারণ সমকোণ মানে 90 ডিগ্রি। এবার বাকি যে কোণটা দেয়া থাকবে, থিটা হোক এক্স হোক যাই হোক, বাকি অবশিষ্ট যে কোণটা সেইটা অবশ্যই কী হবে? 90 বিয়োগ সেই কোণটা হবে। এখানে যাই থাক, এখানে যদি আম থাকে তাহলে এখানটায় 90 মাইনাস আম হবে। এখানে যদি সাইকেল থাকে তাহলে এখানে 90 মাইনাস সাইকেল হবে। এখানে যদি এক্স থাকে তাহলে 90 মাইনাস এক্স হবে। এখানে যদি 40 থাকে তাহলে এখানে 50 হবে। এখানে যদি 10 থাকে তাহলে এখানে 80 হবে। এখানে যদি 35 থাকে তাহলে এখানে কত হবে? 90 থেকে 35 বিয়োগ দিলে যা হয়, অর্থাৎ তোমার 55 ডিগ্রি না, 90 থেকে 35 বিয়োগ দিলে তোমাদের আসবে পাশে পাচ্ছে 10 4, হ্যাঁ 55 ডিগ্রি আসছে। তাহলে এখানে যদি 35 হয়, এখানে হবে 55 ডিগ্রি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ বাদ দিয়ে বাকি যে দুটো সূক্ষ্মকোণ থাকে, সূক্ষ্মকোণ মনে আছে তো, যেগুলো 90 ডিগ্রি থেকে ছোটো, 0 ডিগ্রি থেকে বড়, সেগুলো ধনাত্মক সূক্ষ্মকোণ। আমাদের মাধ্যমিকের সিলেবাসে ওই কোণগুলোই আছে। তাহলে সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি বাদ দিয়ে বাকি দুটো কোণ একটা আর একটার সাপেক্ষে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরোক্ষণ। ঠিক আছে। এইবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা সেটা সবসময় অতিভুজ বলা হয়। আর যে কোণের সাপেক্ষে সাইন কস ট্যান এইসব ত্রিকোণমিতিক অনুপাত বের করা হয়, সেই কোণটার উল্টো দিকের বাহুটা হয় ওই কোণটার সাপেক্ষে লম্ব। আমি দেখো লিখে দিয়েছি, যদি থিটা কোণের সাপেক্ষে বিচার করি তাহলে থিটা কোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে লম্ব। আর বাকি যে বাহুটা পড়ে থাকলো, অর্থাৎ অতিভুজ এবং লম্ব বাদ দিয়ে, সেইটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ভূমি। একইভাবে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব বের করতে চাই, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের উল্টো দিকের বাহু কোণটা বিসি, তাহলে তখন এইটার সাপেক্ষে লম্ব হয়ে গেল এইটা। অতিভুজটা কিন্তু বদলাবে না, কোণ বদলালেও অতিভুজটা সবসময় 90 ডিগ্রি কোণের উল্টো দিকের বাহুটাই হবে। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে এবি। অর্থাৎ দেখো জায়গা বদলে যাচ্ছে, থিটা কোণের সাপেক্ষে যেটা লম্ব সেটা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাচ্ছে। থিটা কোণের সাপেক্ষে যেটা ভূমি সেটা 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো এক সমকোণী ত্রিভুজের কোনো একটা সূক্ষ্মকোণের যেটা লম্ব সেটা তার পুরোক্ষণের হয়ে যায় ভূমি, কোনো একটা সূক্ষ্মকোণের যেটা ভূমি সেটা তার পুরোক্ষণের হয়ে যায় লম্ব।
এইটাকেই চিহ্নের সাহায্যে যখন আমরা লিখি তখন এই সূত্রগুলো আমরা পাই। এই যে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা, সেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। এগুলোকে এইভাবেও লেখা যায়, মানে ঘুরিয়ে এই কস থিটাটা বাঁ পাশে লিখে সাইন 90 মাইনাস থিটাটা ডান পাশে লিখে এইভাবেও আমরা লিখতে পারি। এটার আমি এখানে ব্যাখ্যা করে দেখো লিখে দিয়েছি যে এই ছবিটা অনুযায়ী যে সাইন কোণ এসিবি, সাইন কোণ এসিবি অর্থাৎ সাইন থিটা, এটা সমান কী হবে, লম্বের দৈর্ঘ্য ভাগ অতিভুজের দৈর্ঘ্য। সাইনের যে ডেফিনেশন আমরা ক্লাসে পড়িয়েছি, হ্যাঁ, আমরা রোলিং বোর্ডে চার্ট নিয়ে গিয়েও দেখিয়েছি যে সাইন শব্দটা মূলত সিনা শব্দটা থেকে এসছে, সংস্কৃত শব্দ, তারপর আরবি শব্দ, তারপর সেখান থেকে ল্যাটিন হয়ে ইংরাজি, সেখান থেকে আমরা এটা পড়ছি। হ্যাঁ, যে এটা জ্যামিতিক চিত্রটা দেখতে বুকের মতো বা ধনুকের মতো হয় বলে এটা সাইন নাম হয়েছে। তাহলে লম্বের দৈর্ঘ্য আমরা বলেছি থিটার উল্টো দিকের বাহু, এই যে এবির দৈর্ঘ্য নেওয়া হয়েছে, আর অতিভুজটা হচ্ছে এসি নেওয়া হয়েছে। এবার আমি একটু আগেই বললাম যেটা পূরক কোণ, যেটা 90 মাইনাস থিটা, তার সাপেক্ষে ভূমির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এবিটাই, যেটা থিটা কোণের সাপেক্ষে লম্ব সেটাই হচ্ছে 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে ভূমির দৈর্ঘ্য, আর অতিভুজটা একই থেকে যাচ্ছে দুটো কোণের সাপেক্ষেই। ফলে এইটাকে আমরা লিখতে পাচ্ছি কস 90 মাইনাস থিটা, আর অ্যাকচুয়ালি কস 90 কোসাইন 90 মাইনাস থিটা, বা কোসাইনের প্রথম তিনটে অক্ষর দিয়ে সংক্ষেপে কস 90 মাইনাস থিটা, এইটা আমরা লিখতে পারি। এবার 90 মাইনাস থিটা কোণটা ছবিতে কি আছে, কোণ বিএসি, তাই আমরা লিখে দিলাম কস কোণ বিএসি, অর্থাৎ যেটা এসিবি কোণের সাপেক্ষে সাইন সেটা বিএসি কোণের সাপেক্ষে কস, যেহেতু একটা আর একটার পূরক কোণ, এই যে যেহেতু দুটোর যোগফল 90 ডিগ্রি, যেটা একটু আগে বোঝালাম। এবার খুব মজা দেখো কীভাবে নামগুলো আসছে, এই যে এখানে খেয়াল করো, সাইন 90 মাইনাস থিটা, এই যে 90 মাইনাস, এই কথাটা উঠে গিয়ে চিহ্ন দিয়ে লিখলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে প্রথম দুটো লেটার কো, সেই কথাটা সাইনের আগে বসে যাচ্ছে, সাইনের প্রথম অক্ষর এস বসছে, আর 90 মাইনাসটা দেখো উঠে গেছে, এই পাশে নেই, শুধু থিটা আছে। এই 90 মাইনাস কথাটা চিহ্ন হিসাবে কো হিসাবে এখানে বসে গেল। একইভাবে যখন কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা সূত্রটা লিখছি, কীভাবে আসছে দেখো, এই যে 90 মাইনাসটা মানে হচ্ছে কো, আর এই যে সাইন চিহ্নের আগে এই যে এসের আগে কো আছে, দুটো কো থাকার জন্য বাতিল হয়ে গেল, শুধু সাইন থিটা পড়ে থাকলো। এইভাবে কিন্তু এইগুলো সবই ব্যাখ্যা দেওয়া যায়। যেমন ট্যান 90 মাইনাস থিটা, তাহলে এই 90 মাইনাসটা উঠে গিয়ে কী চলে আসবে, কো চলে আসবে, আর ট্যানের টিটা থাকছে, তাহলে কট থিটা। একইভাবে সেক 90 মাইনাস থিটার 90 মাইনাসটা উঠে গিয়ে কো চলে আসলো, আর শুধু থিটাটা পড়ে থাকলো, কোসেক থিটা হয়ে গেল। কোসেকের 90 মাইনাস আর কোসেকের কো, দুটো কো বাতিল হয়ে গেল, কারণ আমি বলেছি যে কো আর 90 মাইনাস একই কথা, তাহলে কো আর 90 মাইনাস বাতিল হয়ে গিয়ে শুধু সেক পড়ে থাকলো। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এই যে সাইন 90 মাইনাস থিটাকে ভাষায় বললে কী হবে, সাইন 90 মাইনাস থিটাকে ভাষায় বললে হবে থিটা কোণের পূরক কোণের সাইন অনুপাত, বা ইংরাজিতে বললে সাইন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, সেটাকেই চিহ্ন দিয়ে লেখা হচ্ছে কো সাইন থিটা। একইভাবে কস 90 মাইনাস থিটা মানে কি, যে সাইন অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, মানে দুবার কমপ্লিমেন্ট নেওয়া হচ্ছে, মানে 90 থেকে একবার থিটা বিয়োগ করে 90 মাইনাস থিটা হলো, তার আবার 90 থেকে যদি বিয়োগ করি 90 কেটে গেল, আর থিটাটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস থিটা হয়ে গেল প্লাস থিটা। একইভাবে যখন ট্যান 90 মাইনাস থিটা বলছি তখন কি হচ্ছে, ট্যানজেন্ট অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ থিটা, তাহলে সেই কমপ্লিমেন্টারির কোটা ট্যানজেন্টের আগে বসে যাচ্ছে। ট্যানজেন্টটা আগে ক্লাসে পড়ানোর সময় বলেছি, রোলিং বোর্ড নিয়েও দেখেছি, ট্যানজেন্ট টু ট্যানজি থেকে এসছে, মানে হচ্ছে স্পর্শ করা, স্পর্শকের মতো ছবি আসে, সেই জন্য সেখান থেকে ট্যান এসছে। আর সেকেন্ডটা হচ্ছে সেকেন্ড, যে আমাদের যে জ্যায়ের মতো যে ছবি আসে, সেই জন্য সেকেন্ডের থেকে সিক্স এসছে। সাধারণত নামগুলোর প্রথম তিনটে অক্ষর ছোটো হাতের অক্ষরে লেখা হয়। সবসময় খেয়াল রাখবে ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো মাধ্যমিক লেভেলে সবই ছোটো হাতের ইংরাজি অক্ষর দিয়ে লেখা হয়, কখনোই ক্যাপিটাল লেটার লিখবে না, কারণ ক্যাপিটাল লেটার দিয়ে ত্রিকোণমিতিক যে কোণানুপাত তার মানে আলাদা হয়। ভুল করে লিখবে না, অনেক জায়গায় লেখে ভুল করে, তোমরা এই ভুলটা করবে না, সব ছোটো হাতের অক্ষর দিয়েই লিখবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে।